জানে। সেই লড়াই থেকে এই ডিএ মামলা এবং সেই মামলায় এই ঐতিহাসিক জয়। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আগামী 11 তারিখে একটা যৌথ মিছিল করার জন্য। আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইএনটিসি অনুমোদিত 1982 সালে জন্ম লগ্ন থেকেই আমরা যৌথ আন্দোলনের প্রতি দায়বদ্ধ। বাম সরকারের আমলে মহাকরণ স্তরে শুধুমাত্র সরকারি কর্মচারীদের নিয়ে মহাকরণ সংগ্রাম কমিটি এবং রাজ্য স্তরে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি কর্মচারীদের সম্মিলিত মঞ্চ যৌথ সংগ্রামী মঞ্চের মাধ্যমে আমরা তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটা ঐতিহাসিক আন্দোলন করতে পেরেছিলাম, যে আন্দোলনে 6 মাসের মধ্যে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে তৎকালীন সরকার বাধ্য হয়েছে। আমি এখানে সেই যৌথ সংগ্রামী মঞ্চের অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। এই উদ্যোগকে আমরা সর্বান্তঃকরণে সমর্থন করছি, কিন্তু আমাদের সংগঠনের একটা সীমাবদ্ধতা আছে, সেটা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যাতে কোনো ভুল বার্তা না যায়। 2016 সালের পরে 2018-তে প্রথম মহামান্য কলকাতা হাইকোর্টে জয় আসে। মহামান্য কলকাতা হাইকোর্ট বলেন ডিএ লিগালি এনফোর্সেবল রাইট। তখনও দেখবেন আমরা হাইকোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেই সময়সীমার মধ্যে আমাদের সংগঠনের একক উদ্যোগে বা যৌথভাবে কোন ডিএর দাবিতে কোনো আন্দোলনে আমরা নামিনি। তারপরে স্যার যখন রায় দিয়েছিল 26শে জুলাই 2019, তখনও কিন্তু আমরা একই ধারা বজায় রেখেছিলাম এবং এই রায় প্রকাশের পরেও এই যে 3 মাস সময়সীমা মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছেন রাজ্য সরকারকে, এই 3 মাস সময়সীমার মধ্যে ডিএর দাবিতে আমরা এককভাবে আমাদের সংগঠনের উদ্যোগে বা যৌথভাবে কোনো আন্দোলনে যেতে পারছি না। কারণ আমাদের সংগঠন মনে করে যে মহামান্য কলকাতা হাইকোর্টে যখন আইনি পথে আমরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি, তখন মহামান্য কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে এমন কোনো হাতিয়ার আমরা তুলে দিতে চাই না। কিন্তু এই 3 মাস সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই আমাদের অতীতের যৌথ সংগ্রামী মঞ্চ এবং মহাকরণ সংগ্রাম কমিটির যে নেতৃত্বে আন্দোলনের যে গৌরবোজ্জ্বল এবং ঐতিহাসিক ভূমিকা রয়েছে, সেই ভূমিকা আমরা পালন করব। অর্থাৎ 3 মাস সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে আমাদের পায়ে কোনো দেরি থাকবে না, আমরা এই উদ্যোগে সামিল হব সক্রিয়ভাবে। এবং 11 তারিখের মিছিল আপনারা বাকিরা অবশ্যই করবেন এবং সেই মিছিল সফল হোক, সেই মিছিল রাজ্য সরকারের কাছে একটা বার্তা পৌঁছে দিক, এটা আমরা ঐকান্তিক ভাবে কামনা করি। আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন, নমস্কার। ধন্যবাদ। আমি এরপরে আজকে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে 20টা সংগঠন, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, পুরসভা কর্মচারী, বিশ্ববিদ্যালয় কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, যারা এসছেন প্রত্যেককে আমাদের সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। এবং কুস্তিকে সবার আগেই আমি প্রশংসা করছি এই ধরনের একটা সময়ের দাবি মেনে এরকম একটা সাংবাদিক সম্মেলন করার জন্য। যে মামলাটা হয়েছিল সেই মামলাতে আমরা সরকারি কর্মচারী পরিষদ আমরা পার্টি ছিলাম। 2016 সালে আমরা আলাদা একটা দরখাস্ত করেছিলাম স্যাটে, আমাদের মামলাটাও পাশাপাশি চলছিল। পরবর্তীকালে 26 তারিখে স্যাটে রায়ের পর 18ই আগস্ট আমাদের ওই একই রায় হয়, কন্টেম্প্ট আমরাও করি। পরবর্তীকালে হাইকোর্টে অ্যাপিল মামলায় আমরা অ্যাডিশন হওয়ার জন্য আবেদন করে শেষ পর্যন্ত অ্যাডেড হয়ে আজকে মামলার যে রায়টা হাইকোর্ট বার করলো, জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস রবীন্দ্রনাথ সামন্তর এজলাসে এই রায়টা মোটামুটি 3টে রেসপন্ডেন্টের উপরই প্রযোজ্য হয়ে গেল। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম, সরকারি কর্মচারী পরিষদ, সংগঠনভাবে 3টের উপরেই হলো। এবং এই যে রায় বেরোলো, এই রায় আমরা বলতে পারি আজকে যারা বঞ্চিত সরকারি কর্মচারী, শিক্ষাকর্মী এবং আধা সরকারি কর্মচারী, পুরসভা কর্মচারী, বিশ্ববিদ্যালয় কর্মচারী সহ পেনশনার, তাদের প্রত্যেকের আজকে জয় হলো
এবং একটা সিলমোহর পড়ে গেল। লিগালি এনফোর্সেবল রাইটটা এলিভেটেড টু ফান্ডামেন্টাল রাইট। রাজ্য সরকারকে কিন্তু এখন একটা চিন্তা ভাবনা করতে হচ্ছে যে আমরা এসএলপি করবো কিনা। সুপ্রিম কোর্টে এসএলপি করতে গেলে রাজ্য সরকারের খাতে যে দৃষ্টান্তটা আছে সেটা মোটেই সুখকর নয়। বিদ্যুৎ পর্ষদের যে দুটো ইউনিয়ন মামলা করেছিল এসএলপি হয়েছিল, রাজশেখর মালকা ডিভিশন বেঞ্চ থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে যখন সুপ্রিম কোর্টে যায় এসএলপি ডিসমিস হয়, এসএলপি আবার রিভিউ করতে হয়, সেটাও ডিসমিস হয়ে যায়। অর্থাৎ ডিসেমে যখন রায়টা বেরিয়েছিল তখন আমাদের মধ্যে অনেকেরই একটা দোলা চলেছিলাম যে সরকার কি এসএলপি করবে, এবং আমরা প্রত্যেকটি সংগঠনই ওখানে ক্যাভিয়েট করে রেখে দিয়েছি যে সরকার যদি পিটিশন করে সেটা আমাদেরকে জানাতে হবে, আমরা যাতে কন্টেস্ট করতে পারি। তো আমার যেটা মনে হচ্ছে এই সরকারের যা চরিত্র, আমার অনেকটা বয়স হয়েছে, যৌথ সংগ্রামের মঞ্চে আমি একটু ওতপ্রোতভাবে ছিলাম। আজকে যে কনফেডারেশনের নেতৃত্ব দিচ্ছেন শ্যামলবাবুরা, একদিন এই কনফেডারেশনের সৃষ্টি যে কজন ছিল তার মধ্যে আমি একজন ছিলাম। পরবর্তীকালে আমি চলে গেছি সরকারি কর্মচারী পরিষদ একটা আলাদা সংগঠন তৈরি হলেও যৌথ আন্দোলনের সঙ্গে আমি ধারাবাহিকভাবে যুক্ত ছিলাম। এবং যখন যৌথ সংগ্রামী মঞ্চ হয়েছিল, বিপুলও আছে এখানে, শ্যামল আছে, মলয় আছে এবং আরও অনেকেই রয়েছে, সুবীর রয়েছে, অনিরুদ্ধ রয়েছে। যৌথ সংগ্রামী মঞ্চ কিন্তু সেদিন ধর্মঘট করার মতো আন্দোলন করেছিল এবং আমরা গোটা পশ্চিমবঙ্গে একটা নাড়া ফেলে দিয়েছিলাম যৌথ সংগ্রামের মঞ্চ। অনেকদিন হয়েছে, কালের নিয়মে চলতে চলতে অনেক কিছুই চলে যায়, কিন্তু চলে গেল, দাবিটা কিন্তু শুকিয়ে যায় না। আজকে আবার 20 মে এই রায়ের পর 2016 থেকে যে পিটিশন শুরু হয়েছিল, 2017 রায় থেকে 20 মে, এর পরে 20 মে রায়ের পর একটা পরিস্থিতি সম্পূর্ণভাবে অন্যদিকে মোড় নিয়েছে। একটা সংগঠনকে দেখলাম তারা নৈশ অবস্থান করলেন, রাত্রিকালীন অবস্থান করলেন। আমরা চিঠি পাঠিয়েছিলাম আমাদের সাধারণ সম্পাদক সুবীর সাহাকে, যেটা আমরা চিঠি পাঠিয়েছিলাম, আমরা কোনো সাড়া পাইনি যে একসঙ্গে আন্দোলন করা যায় কিনা। পরবর্তীকালে কুস্থিরা এলেন, ভাস্কর ঘোষ এলেন, সন্দীপবাবু এলেন, আমাদের সঙ্গে দীর্ঘ কথা হলো। আমরা বললাম যে আপনারা ডেকেছেন, খুব ভালো কথা, মহামিছিল ঠিক আছে, কিন্তু যখন আজকে সমস্ত সংগঠনগুলো এসে গেছে, পশ্চিমবাংলায় যেসব সংগঠন রয়েছেন এবং তারা যখন এসছেন, তাহলে এটাকে একটা এককভাবে না রেখে এটাকে একটা যৌথ শক্তি হিসাবে দেখা হোক, এবং সেইটা দেখা আমাদের এই প্রস্তাব তারা নিয়েছেন বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আবার সেই আগে যেমন একটা যৌথ আন্দোলন, যৌথ শক্তি করতে পেরেছিলাম, আবার তার হিস্ট্রি রিপিটস বাই ইটসেলফ, আবার তার একটা পুনরাবৃত্তি হতে চলেছে। আজকের এই সাংবাদিক সম্মেলন 11 তারিখের আন্দোলনের মধ্যে দিয়ে আবার পশ্চিমবাংলার যৌথ আন্দোলনের একটা নতুন অধ্যায় তৈরি হোক। অন্ধ্রপ্রদেশে যদি জয়েন্ট অ্যাকশন কমিটি করে ধর্মঘটের ডাক দেওয়ার পরে অন্ধ্রপ্রদেশ সরকার যদি মেনে নেয়, দাবি যদি মেনে নিয়ে থাকে, তাদের আপনারা জানেন ওদের বেতন কাঠামোটা আমাদের থেকে উন্নত, সেই দাবি যদি মেনে নেয়, আজকে যদি অতীতের ইতিহাসে অন্যান্য রাজ্যগুলো যদি যৌথ আন্দোলনের ডাককে, তাদের হুমকিকে যদি মেনে নেয়, ভারতবর্ষে যদি সব মুখ্যমন্ত্রী মানতে পারে, আমরা মনে করি না মমতা ব্যানার্জি এমন কোনো বড় শক্তি যে সেও মানবে না, তিনি মানতে বাধ্য হবেন। এই কথা আজকে আপনাদের সম্মেলনের মাধ্যমে আমরা পরিষ্কার করে বলতে চাই, মানতে বাধ্য হবে। দ্বিতীয় কথা, আমরা কিন্তু আন্দোলনের ব্যাপারে বলতেই পারি, সরকারি কর্মচারী পরিষদ মামলাও করে, আন্দোলনও করে। 2018 সালে যখন মামলাটা বিচারাধীন ছিল, মমতা ব্যানার্জি 2017 7ই সেপ্টেম্বর তিনি নজরুল মঞ্চে একটি কর্মচারী সংগঠনের সভাতে গিয়ে বলেছিলেন, সময় মতো দিয়ে দেবো, ঘেউ ঘেউ করবেন না। আমরা এটা মানতে পারিনি। আমরা 2018 সালে বিধান ভবনের কাছে আমরা সেদিন পুকুরের মুখোশ পরে বলেছিলাম, দিয়ে চাই দিয়ে দাও, ঘেউ 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 ঘেউ, ঘেউ কমিশন অবিলম্বে প্রকাশ করো, ঘেউ 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 ঘেউ। এই ঘেউ ঘেউ পরে আমরা কিন্তু প্রতীকী আন্দোলন শুটিং করেছিলাম। আমরা পরবর্তীকালে কোথাও সে ইতিহাসে যাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা মামলাও যেমন করেছি, রাস্তায় নেমে হাইকোর্টের রায়কে অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য আমরা যে কোনো আন্দোলনে আপনাদের সঙ্গে যুক্ত থাকতে রাজি আছি। আমরা আন্দোলনে নেমেও গেছি। আগামীকাল আমাদের নবমহাকরণে একটা বিক্ষোভ অভিযান হবে। এর আগে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে করেছিলাম, প্রচন্ড সাড়া পেয়েছি। ওরা সুন্দর স্লোগানও দিয়েছে যে খেলা মেলা এত টাকা, বিয়ের বেলায় সবই ফাঁকা, আদালতে এত হারো, জিতিয়ে আবার দিয়ে ছাড়ো।
এই স্লোগানগুলো যখন আমরা বলতে বলতে দপ্তরে গেছি, দপ্তরের মানুষরা উঠে এসে আমাদের স্যালুট জানাচ্ছেন। আজকে যে মঞ্চটা হয়ে গেল, মঞ্চ বলা হলো, আজকে যে যৌথ একটা সম্ভাবনা হলো, আগামীকাল নবমহাকরণে আপনারা নিশ্চিন্ত জানবেন শুধু সরকারি কর্মচারী পরিষদ তাদের কথা বলবে না, আজকের যে যৌথ শক্তি হলো 11 তারিখে সেই প্রোগ্রামের কথা আমরা তুলে ধরবো, যাতে কর্মচারীরা আসেন, সেটা আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা আজকে একটা সিদ্ধান্ত নিয়ে নিন, যে কটা সংগঠন এসছেন একদিনের মধ্যে সময় আছে, সেদিন বসে এটাকে আরো সুসংহত করা যায় কিনা আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও দেবো, আপনারা সেইগুলো নিয়ে আলোচনা করুন, করে আমরা 11 তারিখ যাতে ওই র্যালিটা করতে পারি। এবং যে দুটো দাবি দিয়েছেন অত্যন্ত ভালো দাবি, নিয়োগ তো একটা বড় দাবি। আমরা সরকারি কর্মচারী, আমরা মর্ণ ভাতা দাবি করবো, আমাদের কোটি কোটি বেকার যুবক যুবতীরা যারা একটা চাকরির জন্য পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে, পশ্চিমবাংলার নির্বিঘ্নে ভেঙে এমন অনেক বাড়ি আছে যে সমস্ত বাড়িতে বৃদ্ধ পিতামাতা থাকেন, ছেলে একমাত্র ছেলে কি মেয়ে, তারা বাইরে কাজ করতে চলে গেছেন, এখানে চাকরি পাচ্ছেন না, মাথা ঘুরে মরছেন, কিংবা মেয়র রোডে তারা দিনের পর দিন অবস্থানে বসছেন, পুলিশের অত্যাচার হচ্ছে, আগেও হয়েছে। এই যে ক্ষেত্র অর্থাৎ কর্মী নিয়োগের ক্ষেত্রে কাটমানির যে বিনিয়োগ, এই কাটমানির বিনিয়োগ বন্ধ করে যোগ্য বেকার যুবক যুবতীদের শূন্য পদে, লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিটাকেও আমরা সমর্থন করছি। এবং আপনাদের কাছে বক্তব্য হাতে না রেখে পরিষ্কার বলছি, 11 তারিখের যে আন্দোলন, সেই আন্দোলন পশ্চিমবাংলায় আবার নতুন দিশা দেখা। আমাদের আন্দোলনের শক্তি এত বড় হোক, 14 তলায় যিনি বসে আছেন তার কানে ঢুকুক। পরিষ্কার বলে দিচ্ছি আমরা যে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। এই কথা বলে আমাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এবিপি আমাদের সাংবাদিক বন্ধু অনুরোধ করলেন যে ওনারা বেরিয়ে যাবেন অন্য একটা জায়গাতে কথা বলতে আছে, উনি মিনিটের জন্য একটা বাইক দিতে চান, সেই জন্য আমরা আপাতত তারপরে আমরা আবার আমাদের প্রতিনিধিদের কাছে যাচ্ছি। আমার নাম ভাস্কর ঘোষ, আমি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক। দাবিটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে এই রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন দপ্তরের যারা আমরা সরকারি কর্মী, দীর্ঘদিন থেকে ইয়ারনেস অ্যালাউন্স এটা থেকে বঞ্চিত এবং সেটা আমাদের কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর মহামান্য হাইকোর্ট সেই অধিকারটা আমাদের মৌলিক স্বীকৃতি দিয়েছে, মৌলিক অধিকার রূপে স্বীকৃতি দিয়েছে এবং 3 মাসের মধ্যে সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হয়েছে। আমাদের প্রথম দাবি যে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার অবিলম্বে সমস্ত রকম বকেয়া দিয়ে কর্মচারীদের প্রদান করুন, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে। আর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ না হওয়াতে দীর্ঘদিন ধরে খালি হয়ে গেছে এবং যেটুকু বা নিয়োগ হয়েছে সেটুকু একদম দুর্নীতিযুক্ত নিয়োগ। আমরা চাই সমস্ত শূন্য পদগুলোতে দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগভাবে নিয়োগ করা হয়। আজকে 20টা শিক্ষক এবং সরকারিদের এবং সরকারি দপ্তরের বিভিন্ন কর্মচারীরা আমরা একযোগে একত্রে হয়েছি। ভবিষ্যতে আন্দোলন 11 তারিখ যৌথভাবে আন্দোলন। 11 তারিখ আসে আমাদের সুবোধ মন্দির স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এবং ওখানে একটা জমায়েত হয়ে আমাদের হাইকোর্টের রায়ের পরেও আপনাদের মিছিল করতে হচ্ছে, আপনারা কিছু আশঙ্কা করছেন যে রাজ্য সরকার এই রায় মানবেন না? পূর্বেও তো স্যাটের রায় হয়েছে, সেই রায় তো মানেন। আমরা চাই যে রায় দিয়েছেন কিন্তু সেই রায়কে সরকার মান্য থাকে, ওটা তো আমাদের আশঙ্কা আছে। সেই কারণেই কি মিছিল, এই আশঙ্কা? একদমই সেই জায়গা থেকে মিছিল। আমাদের অধিকার হরণ হচ্ছে, মানুষের যখন মৌলিক অধিকার হরণ হয় তখন তাকে তো লড়াই করতেই হবে। লড়াই সেটা আমাদের সামনে আছে, হাইকোর্ট সেটাকে আইনি স্বীকৃতি দিয়েছে, আমরা লড়াই করছি সেটাকে অধিকারটা অর্জন করতে হবে। কোঅর্ডিনেশন কমিটি, রাজ্য কর্মচারী কোঅর্ডিনেশন কমিটি আমরা আমন্ত্রণ করেছিলাম, প্রত্যেকটা সংগঠনকে আমরা আমন্ত্রণ করেছি, হয়তো পরে আসবে কোনো বাধ্যবাধকতা আসবে বলেছেন যে কোঅর্ডিনেশন কমিটি উপস্থিত থাকবেন না, সেরকম কোনো প্রতিশ্রুতি থাকে। বলবেন যে
বলছি তাদের শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আইএনটিসি। আপনাদের তো মানে আপনারা তো অন্যতম মানুষ তারপরেও আজকে দেখুন, আজকে এই যে প্রেস মিটটা হচ্ছে আগামী 11 তারিখ উসমান প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অন্যান্য বিভিন্ন সংগঠন আছে, সেই মিছিলটার জন্য আজকে এখন আমরা কনফেডারেশন মামলাটা হয়েছিল 2016 সালে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স। এই মামলায় মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছে তাতে ডিএকে লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট দিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার দীর্ঘদিন ধরে শুধু যে আর্থিক শোষণ আমাদের করে যাচ্ছেন তাই নয়, সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। সেখানেই শেষ নয়, অত্যন্ত পরিকল্পিতভাবে রাজ্য কর্মীদের সামাজিক মর্যাদাহানির কাজে নেমেছে। আপনাদের মামলা করে তো হাইকোর্ট আপনাদের হ্যাঁ, কিন্তু আমরা মামলাকারী সংগঠন হিসেবে যে 3 মাস সময় রাজ্য সরকারকে হাইকোর্ট দিয়েছে মহামান্য হাইকোর্ট, সেই 3 মাস সময় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এককভাবে বা যৌথ কোনো বিয়ের দাবিতে আমরা কোনো আন্দোলন করব না। কারণ আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্য সরকার রায়টা কার্যকর করছেন কিনা এই সময়টুকু আমরা দেখব। এবং অতীতেও 2018 এবং 2019-এ যখন ঐতিহাসিক রায় হয়েছে তখনও আমরা একই ভূমিকা নিয়েছি এবং আমরা এই রায়ের পরে কোনো উচ্ছ্বাস প্রকাশ করিনি, আবির মাপিনি। কারণ আমরা সেই দিনই উচ্ছ্বাস প্রকাশ করব যেদিন রাজ্য সরকার এই রায়টা মানতে বাধ্য হবে। এখন এই আগামী 11 তারিখের মিছিলটায় আমরা থাকছি না এই আইনি কারণে, কিন্তু তার মানে এই নয় যে আমরা এই যৌথ উদ্যোগে নেই। আমরা মনে প্রাণে চাইছি 11 তারিখের এই মিছিল অত্যন্ত সফল হোক এবং আদালতের লড়াই এবং রাজপথের লড়াই, এই দুটো লড়াই একসঙ্গে রাজ্য সরকারকে বাধ্য করতে পারবে। আর এই সরকারের গালে দুটো থাপ্পড় মহামান্য কলকাতা হাইকোর্ট মেরেছেন। 1 নম্বর হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের যে অধিকার দিয়ে সেই অধিকারটা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল। বার্তা এরকম ছিল যে আমরা বোধহয় মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির কৃতদাস। তা যে আমরা নই, আমরা যে সংবিধান সম্মতভাবে আমরা সরকারি কর্মচারী, রাজকর্মী, এইটার স্বীকৃতি মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছেন। 2 নম্বর যেটা বলেছেন যে দাম্ভিকতা এবং একটা মানে সামন্ততান্ত্রিক মনোভাবের সঙ্গে কর্মীদের দাবিদারকে উত্থাপনই করতে দিচ্ছেন না, সেইখানে মহামান্য কলকাতা হাইকোর্ট একটা রাস্তা খুলে দিয়েছেন এবং সরকারকে প্রবলভাবে সতর্ক করে দিয়েছেন যে না, তোমার ইচ্ছা মতো সবকিছু হবে না, এটা রাজ্য কর্মীদের অধিকার। কাজেই আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানাই এবং আগামী 11 তারিখ যে মিছিল ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হচ্ছে তাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকছে এবং এই 3 মাস সময়সীমা অতিক্রম হয়ে গেলে আমরা যৌথ আন্দোলনে অবশ্যই নামবো। কারণ অতীতে আমরা মহাকরণ সংগ্রাম কমিটি এবং যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বে যে যৌথ আন্দোলন হয়েছিল, যা ধর্মঘট পর্যন্ত লেগেছিল, সফল ধর্মঘট, সেই আন্দোলনে আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক ভূমিকা ছিল, আগামী দিনেও থাকবে। আমরা আমাদের পূর্বে কর্মসূচি এসে গেছেন আমাদের পক্ষ থেকে সকলেই ছোট করবেন বক্তব্য নিজেদের অনুরোধ করছি ছোট নিজেদের কাছে। আমি ইউনিটি ফোরাম সংগঠনের কাছে চলে যাচ্ছি, অনুরোধ করতে হবে। ইউনিটি ফোরামের পক্ষ থেকে আজকে যে প্রেস মিট করা হচ্ছে তার যে আয়োজক ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং উপস্থিত যারা আছেন
সাংবাদিক এবং কর্মচারী বন্ধুরা ইউনিটি ফোরামের পক্ষ থেকেও তাদের অভিনন্দন জানাচ্ছি। ইউনিটি ফোরাম এখানে বললেন আগে বক্তারা যে 2009 সালে 22শে জানুয়ারি যে রাজ্য সরকারি কর্মচারীরা ঐতিহাসিক ধর্মঘট করেছিল এবং যার ফলে 5.5 মাসের মধ্যে নতুন বেতন কাঠামো রাজ্য সরকারি কর্মচারীদের চালু হয়েছিল, তার পরবর্তীতে ইউনিটি ফোরামের জন্ম হয় এবং ইউনিটি ফোরাম কোনো সরকারের সাথে কোনো রকম ভাবে সরকারকে সমর্থন করা বা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা এরকম নীতি প্রথম থেকেই তার বিরোধিতা করেছে এবং 2011 সালের 20শে মে বর্তমান যে মন্ত্রিসভা চলছে সেই মন্ত্রিসভা যখন প্রতিষ্ঠিত হয় তারপরে আমরা দেখি যে সেই মুখ্যমন্ত্রী হিসেবে যিনি শপথ নিলেন তিনি একই কথা বলতে শুরু করেন যে কর্মচারীরা পরিষেবা দিন, তাদের দাবি দেওয়া, তাদের যে পাওনা গন্ডা অর্থাৎ ডিএ বা অন্য যে পাওনা গন্ডা ছিল সেই নিয়ে কোনো বক্তব্য তিনি রাখেন। তখন 2011 সালের 7ই জুন প্রথম মহাকরণে আমরা ইউনিটি ফোরামের সংগঠনের পক্ষ থেকে পোস্টার দিই, সেই ছড়া দিয়েছিলাম দিদিমণি দিদিমণি করছো তুমি কি এখন আমি কেমন ছবি এঁকেছি। তো সেই ছড়া দীর্ঘ ছড়া ছিল এবং অনেকেই আজকে যারা আছেন উপস্থিত তারা আমাদের বলেছিলেন যে না, কেউ বলেছিলেন যে এখনই এই সরকারকে দেখা উচিত যে সরকার কিছু ভালো করে কিনা, আবার কেউ সমর্থন জানিয়েছিলেন। তো এবার 2011 সালে সেই যে জুন মাসের 7ই জুন আমাদের যে প্রথম ছড়ার পোস্টার, পরবর্তীকালে যারা আমাদের বলেছিলেন যে না আপনারা এখন একটু দেখুন অপেক্ষা করে, তারা কিন্তু পরবর্তীকালে নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টে বলেছিলেন যে হ্যাঁ আপনারাই প্রথম সংগঠন যারা বলেছিলেন যে এই সরকারও কিছু করবে না, কোনো সরকারই কিছু করবে না যদি না আন্দোলন হয়। এবং তারপরে 2012 সালে আমরা মহাকরণের অনশন করি, 22 দিন অনশন করার পরে আমি নিজে অসুস্থ হয়ে হসপিটালাইজ হই। তো তারপরে যখন আমরা দেখি যে এরকম কিছু করছে না তখন আমরা বাধ্য হয়ে ত্রিপুরা হাইকোর্টের একটি রায় বেরিয়েছিল সেখানে সরকারি কর্মচারীদের পক্ষে, সেইটিকে ধরে তিনি ইউনিটি ফোরামের অন্যতম আহ্বায়ক দেবপ্রসাদ হালদার তিনি সেই রায় বের করে তার ভিত্তিতে মামলা করার কথা প্রথম করেন এবং বিভিন্ন সংগঠনকে বলার পরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা রাজি হয় এবং আমরা যৌথভাবে মামলাটা করি। এবং সেই মামলার ইতিহাস আপনারা জানেন আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। সেই মামলা আমরা লড়েছি, হাইকোর্টে লড়েছি, স্যাটে লড়েছি এবং প্রত্যেকটি যারা আমাদের হয়ে উঠিয়ে দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেক সময় গিয়ে তাদের ঠিক মতো যে কি বললে এই মামলাটা জয়ী হতে পারে সেই কথা আমরা তাদের বারবার বলেছি, তাদের বারবার বুঝিয়েছি। এবং ইউনিটি ফোরাম আমাদের যারা আছেন আমরা প্রথমে পকেটের পয়সা দিয়ে শুরু করেছিলাম মামলাটা, পরবর্তীকালে কর্মচারীরা আমাদের কিছু কিছু সহযোগিতা করেছে। তো আজকে এই যে ব্যাপারটা উঠে এসছে এটা কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে অর্থাৎ 1947 সালের পরে এই প্রথম পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এই অধিকার তারা পেলেন।